ফিরে আসা ছায়া পর্ব ১ অজানা খামে লেখা নাম। লেখক মোহাম্মদ আইয়ুব মণ্ডল। ঢাকার পুরনো এক আবাসিক এলাকা, নিরিবিলি, কিছুটা ধূসর, কিছুটা ঘোলাটে রঙের ভবন আর দীর্ঘ পুরনো গলিগুলোয় যেন এক অন্যরকম নিস্তব্ধতা জমে থাকে। সকালবেলা হলেও চারপাশে একটা ঘুম ঘুম ভাব। এই সময়েই ডাকপিয়ন এসে রেখে গেল একটা খাম, সাদামাটা খাম। ঠিকানার জায়গায় কেবল লেখা রায়হান আহমেদ। রায়হান তখনও ঘুম থেকে ওঠেনি। রাত জেগে রিপোর্ট লিখেছে। দেশি এক মাফিয়া চক্র নিয়ে বড় রিপোর্ট বেরোচ্ছে তার কাগজে। নাম প্রকাশ করা যাবে না এমন সূত্রে পাওয়া সব তথ্য। তার ঘুম তাই সকাল পর্যন্ত গড়ায়। আজও অন্য দিনের মতোই ভাবছিল দিনটা কাটবে, কিন্তু খামটা হাতে নিতেই তার বুকের মধ্যে হালকা একটা কাঁপুনি জেগে উঠল। লাল কালির হাতে লেখা তার নাম, খামের ভাঁজে এক বিন্দু শুকানো রক্ত। খামটা খোলার আগেই কেমন একটা শীতলতা তার সারা শরীরে ছড়িয়ে গেল। কে পাঠাতে পারে এমন চিঠি? এখনকার যুগে কেউ আর চিঠি লেখে না, বিশেষ করে এমন হাতে লেখা অদ্ভুত খাম। চোখের পাতা ভার হয়ে এলো, কিন্তু কৌতূহল তাকে বসতে দিল না। সে ধীরে ধীরে খাম খুলল। ভিতরে একটি মাত্র কাগজ। কাগজে লেখা মাত্র এক লাইন: যে শহর তোমায় দিয়েছে সব, সেই শহরই কেড়ে নেবে সব কিছু। ১৯৮৯ সালের স্মৃতি খুঁড়লে তুমি আর ফিরে পাবে না নিজেকে। তারপরেই আরেকটি শব্দ, বড় বড় করে লেখা সায়রা। রায়হান দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ, চোখ স্থির, বুক ধুক ধুক করছে। সায়রা, এই নাম তার জীবনের এক নিষিদ্ধ অধ্যায়। ৪ বছর আগে হারিয়ে যাওয়া এক নারীর নাম, যার সঙ্গে তার জীবনের সবচেয়ে আবেগী, সবচেয়ে বেদনাময় মুহূর্ত জড়িয়ে আছে। কিন্তু তার সঙ্গে তো শেষবার দেখা হয়েছিল এক ভয়াবহ রাতে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। এই চিঠিটা তাহলে পাঠালো কে? তার মাথার ভেতর একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করল। আর তখনই তার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। কল রিসিভ করতেই একটা নারী কণ্ঠ, নরম অথচ স্পষ্ট, বলল, তুমি যদি সত্য জানতে চাও, আজ রাত ৮টায় পুরাতন শহরের গলিপথের সেই চা দোকানে এসো, যেখানে তুমি একদিন বলেছিলে তুমি আমায় ভুলবে না। এরপরেই ফোন কেটে গেল। রায়হান জানে এই কণ্ঠ তার অচেনা নয়, কিন্তু একে চেনার ভয় আর না চেনার অভিশাপ দুটোই এখন তাকে তাড়া করছে। সন্ধে নামতেই শহরের চেনা রাস্তাগুলো যেন অচেনা হয়ে গেল। গলির পথের বাতিগুলো কেমন ম্লান আলো ছড়ায়। রায়হান কিছুটা দুশ্চিন্তা, কিছুটা রহস্য আর কিছুটা ভয় নিয়ে এগিয়ে চলেছে সেই চা দোকানের দিকে। চা দোকানটা এখন প্রায় বন্ধ। ভিতরে হালকা হলুদ আলো, আর জানালার পাশে বসে থাকা একজন নারী, লাল চাদরে মুখ ঢাকা, এক হাতে চায়ের কাপ। রায়হান ধীরে ধীরে এগিয়ে গেল। নারীর মুখটা স্পষ্ট দেখার আগেই সে বলল, তুমি তো বলেছিলে তুমি আমায় ভুলবে না। ভুলেছিলে? তার গলা কেঁপে উঠল। এই কণ্ঠ, সায়রা। কিন্তু সে তো ৪ বছর আগেই নিখোঁজ। সে কিভাবে এখানে? সে কিভাবে বেঁচে আছে? আর সে কেন বলছে এই শহর রায়হানের সব কেড়ে নেবে? রায়হান চুপচাপ তাকিয়ে রইল তার চোখে। সায়রার চোখে যেন দীর্ঘশ্বাস লুকানো, কিন্তু সেই গভীরতায় এক প্রচণ্ড শীতলতা। সায়রা ধীরে ধীরে বলল, যা দেখতে এসেছ তা এখনই দেখাবে না শহর, কিন্তু যদি শুরু করো, শেষ দেখার আগেই শেষ হয়ে যেতে পারো তুমি। রায়হান কিছু বলার আগেই সায়রা উঠে দাঁড়াল। তার হাতে এক পুরনো ডায়েরি। তিনি বললেন, এটা তোমার, যদি সাহস থাকে খুলে দেখো। ডায়েরির মলাটে লেখা রহস্য ১৯৮৯। তারপরে সে চলেও গেল নিঃশব্দে। রায়হান একা দাঁড়িয়ে রইল সেই পুরনো দোকানের ধারে, ডায়েরি হাতে। তার সামনে এখন একটা প্রশ্ন, এই ডায়েরির পেছনে কি এমন আছে যা ১৯৮৯ সালকে আজও ভয়াবহ করে রেখেছে? আর সায়রার ফিরে আসার মানে কি? সে কি সত্যিই ফিরে এসেছে, নাকি এও কোনো ছায়া? ঢাকার সন্ধে যেন রহস্যে মোড়ানো কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। রায়হান হাঁটছে ধীরে ধীরে, হাতে ধরা সেই পুরনো ডায়েরি, রহস্য ১৯৮৯।
চা দোকান থেকে বাসায় ফিরলেও তার মাথা যেন রয়ে গেছে সেই লাল চাদর পরা নারীর চোখের গভীরতায়। সে জানে ডায়েরি খুললেই জীবনের ছক বদলে যাবে, কিন্তু না খুলে আর থাকা যাচ্ছে না। বুকের মধ্যে একটা তীব্র কৌতূহল আর ভয় একসঙ্গে ঠেলে তুলছে আবেগের ঢেউ। রাত তখন 11:30। চারপাশ নিস্তব্ধ। ঘরের জানালা খুলে দিয়েছে সে। শহরের বাতাসে এক ধরনের ভারী ঘ্রাণ, যেন কোনো পুরনো কাগজের শরীরে লেগে থাকা সময়ের গন্ধ। রায়হান ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলল। কালচে পাতায় সাদা কালি দিয়ে লেখা, এই শহর ভুলে গেছে আমি কি দেখেছি, কিন্তু আমি ভুলিনি। 1989 সালের 14 অক্টোবর রাত 12:45। তার নিচে লেখা একটা নাম, তাসনিম হোসেন। রায়হান চমকে উঠল। তাসনিম হোসেন, এ নাম সে কোথায় যেন শুনেছে। সাংবাদিক জীবনে বহু কেসে নাম ঘেটেছে, বহু ঘটনার খোঁজে গেছে, কিন্তু এই নাম তার স্মৃতির এক কোণায় দাগ কেটে রেখেছিল। সে দ্রুত পাতা উল্টেতে লাগল। 1989 পুরান ঢাকা। এক তরুণী, বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী, রাতে হোস্টেল থেকে বেরিয়ে আর ফেরেনি। পুলিশের রিপোর্ট বলেছিল সে আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি ছিল তাসনিম কোনোদিন আত্মহত্যা করতে পারত না। ডায়েরির পাতায় পাতায় সেই মেয়েটির লেখা। সে বলছে, আমি কিছু দেখেছি যেটা দেখা উচিত হয়নি। সেই রাতে পুরনো গলির এক বাড়িতে আলো জ্বলছিল। আমি সেখানে গিয়েছিলাম, আর আমি তখন বুঝি কিছু মানুষ অন্ধকারে লুকিয়ে শয়তানের খেলা খেলছে। রায়হানের শির দাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। সে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা একের পর এক পড়তে লাগল। প্রতিটি পাতায় ভয়াবহ বিবরণ, অদ্ভুত চিত্র, এক ধরনের মানসিক ধ্বংস, এবং বারবার একই নাম উঠে আসছে, ডেভিল হাউস। দেয়ালে লাল রঙে আঁকা চিহ্ন। কেউ আছে যে সব দেখছে কিন্তু কিছুই বলে না। আর আমি বেঁচে আছি কারণ এখনো সময় আসেনি। রায়হান 1 পৃষ্ঠা পড়ার পর হঠাৎ থেমে গেল। একটি পাতায় বড় করে লেখা, সায়রা। তার নিচে তাসনিম লিখেছে, তাকে আমি ভালোবাসতাম, কিন্তু সে ভালোবাসে যে ছেলেটিকে, সে জানে না ছেলেটি একদিন এই শহরকে বাঁচাবে আর নিজেকে হারাবে। রায়হান কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। এই লেখাগুলো কার, কাকে ইঙ্গিত করা হচ্ছে? সে নিজেকে প্রশ্ন করল, সায়রা কি সেই মেয়েটি? আর সে কি সেই ছেলেটি যার জন্য সবিস্র ঘটছে? ডায়েরির একেবারে শেষ পাতায় কিছু নেই, শুধু একটা শব্দ লেখা, শুরু। রায়হান ডায়েরি বন্ধ করল। তার মনে হচ্ছে সবকিছু একটা ছকের মতো সাজানো হচ্ছে। কেউ যেন তাকে একটা পথ দেখাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, কে? রাতে ঘুম এলো না। সে শুধু একটা কাজ করল, পুরনো কাগজপত্র ঘেটে 1989 সালের সেই তাসনিম হোসেন কেস খুঁজতে বসল। তার চোখ আটকে গেল এক পুরনো সংবাদের হেডলাইনে, তাসনিম হোসেন নিখোঁজ, পুলিশের দাবি আত্মহত্যা, কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ নেই কোনো আত্মহত্যার প্রমাণ। নিচে আরেকটি লাইন, তাসনিম হোসেনের ঘরে পাওয়া গেছে একটি লাল চাদর ও অদ্ভুত চিহ্ন আঁকা নোটবুক। রায়হান আরেকবার চমকে উঠল। সায়রার চাদরও লাল। তার হাতে দেওয়া ডায়েরির মলাটেও ছিল অদ্ভুত চিহ্ন। এই ঘটনার সাথে কি সায়রার সম্পর্ক ছিল? সে কি তাসনিমের বন্ধু নাকি? হঠাৎ করেই রায়হানের ঘরের দরজায় টোকা পড়ল। রাত তখন 1:17। সে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। ঝুঁকে দেখে দরজার নিচ দিয়ে আরেকটি খাম ঠেলে দেওয়া হয়েছে। খামের ওপর লেখা, ডেভিল হাউস, 14 নম্বর গলি, কাল রাত 2টো, এটাই তোমার শুরু। রায়হান জানে তার আর পিছু হটার উপায় নেই।